নরেন্দ্র মোদী বা অমিত শাহ যখন খেলতে শুরু করেন না, তখন বিরোধীরা পাল্টা খেলা তো অনেক দূরের কথা, খেলা শুরু হওয়ার আগেই কার্যত ময়দান ছেড়ে পালিয়ে যান, ফাঁকা মাঠে গোল করে দিতে পারে বিজেপি। সেই প্রমাণ কিন্তু একের পর এক হাতে গরমভাবে কিন্তু উঠে আসতে শুরু করে দিয়েছে। এবং দিদিমণির কথা ধার করেই বলতে পারি, বিহার যদি ট্রেলার হয় না, বাংলাতেই আসল পিকচার দেখা যাবে। এবং আপনাদের আমি অনেকদিন আগে থেকেই বলে দিয়েছিলাম, আপনারা হয়তো কথাটা শুনে খুব একটা খুশি হননি, যে যতদিন পর্যন্ত না বিহারের ইলেকশনটা মিটছে, বিজেপি বিহারে জিতছে, ততদিন পর্যন্ত বাংলায় কিন্তু ফুল ফোকাস হবে না। এখানে যেটুকুনি হবে ছুটকো ছাটকা হবে, কার্যত ওয়ার্ম আপ চলবে। এবং তারপর বিহার ইলেকশনটা মিটে গেলেই বাংলাতে কিন্তু ফুল ফ্লেজেড যুদ্ধটা শুরু করে দেবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং এবারে জিতবেন কি হারবেন নির্বাচনে সে তো জনগণ ঠিক করবে, কিন্তু 1 ইঞ্চিও যে কোথাও ছাড় দেওয়া হবে না। যারা ভাবছেন এখনও সেটিং থিওরি আঁকড়ে থাকবেন, তাদের কপালে যে অনেক দুঃখ আছে, সেই প্রমাণ কিন্তু একের পর এক চলে আসছে। আজকে আমরা দেখলাম যে বিহারে একের পর এক ঝটকা আসতে শুরু করলো, এবং সত্যি এই ট্রেন্ড যদি ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে বিজেপি ঢুকিয়ে ফেলে, বিজেপির ইলেকশন লড়ার স্টাইল হয়, বাংলাতে কিন্তু অনেক খেলা বাকি আছে। এবং বাংলাতে যে ওয়ার্ম আপটা শুরু হয়ে গেছে, সেটা বিহার ইলেকশন মিটলে যে নির্ধারাম হওয়ার পক্ষে যথেষ্ট, সেই ইঙ্গিতও কিন্তু আজকে উঠে এসছে। কিন্তু সেই প্রসঙ্গ আসার আগে যেভাবে বিরোধীদের খেলা ছত্রভঙ্গ করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, সেইগুলো এক এক করে বলি। বিহার তেলেঙ্গানা একটু ঘুরবো, তারপর বাংলায় ঢুকবো। প্রথমেই দেখুন কি অবস্থা, বিরোধীদের ছত্রভঙ্গ অবস্থা। বিহারে 2 কেন্দ্রে বাতিল মহাজোট প্রার্থীদের মনোনয়ন, ফাঁকা মাঠে গোল করার সুযোগ এনডিএর। বিরোধীরা যারা বলছে তারা নাকি বিহারে সরকার করবে, নরেন্দ্র মোদী হেরে যাবে, আমাদের দিদিমণি বলছেন 6 মাসের মধ্যে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকার সরে যাবে। সেই জায়গাতে বিরোধীরা ঠিক কতখানি ছত্রভঙ্গ হয়ে আছে, এই একটা খবর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। সুগাউলি বলে যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে, সেখানে এই ইন্ডি জোট, যার শরিক আমাদের দিদিমণিও আছেন, সেখানে প্রার্থী করা হয়েছিল শশীভূষণ সিংকে। এবং এই শশীভূষণ সিং আগে আরজেডির হয়ে প্রার্থী হতেন, কিন্তু আসন সমঝোতার জন্য এবার এই সুগাউলি কেন্দ্রটা চলে গেছে এদের জোট শরিক ভিআইপি, বিকাশশীল ইনসাফ পার্টি, এরকম কিছু একটা নাম। তো যাই হোক, ভিআইপি নামেই সকলে চেনে। তো এখন প্রবলেম যেটা হচ্ছে, এই ভিআইপি ক্যান্ডিডেট করা হয়েছে শশীভূষণ সিংকে, যিনি আগে আরজেডির সেখানে ছিলেন। যেহেতু আরজেডি সেই সিটটা পাচ্ছে না, তো ভিআইপিতে জয়েন করে গেছে, তারা প্রার্থী করেছে। এখন আরজেডি বিহারের জন্য রেজিস্টার্ড পার্টি, সুতরাং সেখানে প্রার্থী হতে গেলে, মনোনয়ন দিতে গেলে একজন গ্যারেন্টার হলেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু ভিআইপি যেহেতু রেজিস্টার্ড পার্টি নয়, সেক্ষেত্রে 10 জন গ্যারেন্টার দরকার আছে। আর এই মনোনয়ন যখন দাখিল হয়েছে, তখন দেখা যাচ্ছে যেহেতু এতদিন আরজেডির হয়ে মনোনয়ন দাখিল করেছিল এই শশীভূষণ সিং, একজন গ্যারেন্টারে সই দিয়েছে, ফলে সেই মনোনয়ন বাতিল হয়ে গেছে। তাহলে এখন উপায় যেটা হচ্ছে, যেহেতু আরজেডির এখানে কেউ প্রার্থী দিতে পারেনি, তো আরজেডিরই এক নেতা ওম প্রকাশ চৌধুরী, তিনি দলের বিরুদ্ধে গিয়ে এখানে প্রার্থী হয়ে গিয়েছিলেন। এবার মুশকিল হচ্ছে যে এই ওম প্রকাশ চৌধুরীকে যে সাপোর্ট করবে, যেহেতু ভিআইপির ক্যান্ডিডেটের নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে, সেটারও উপায় থাকছে না তেজস্বী যাদবের জন্য। কেননা এই ওম প্রকাশ চৌধুরী নেতা সাজতে গেছেন, বিধায়ক হবেন, কিন্তু কিভাবে নমিনেশন ফাইল করতে হয় সেটাই জানেন না। বহু শূন্যস্থান রয়েছে, ফলে তারও কিন্তু নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে। আর তাই এখন এখানে অপশন হিসেবে পড়ে রয়েছে ওই জনসুরজ পার্টি যেসব ছোটো ছোটো পার্টিগুলো রয়েছে, তারা লড়বে এনডিএ ক্যান্ডিডেটের এগেনস্টে। এবং এটা শুধুমাত্র এই একটা কেন্দ্রেই হয়নি, মোহানিয়া বলে আরেকটা কেন্দ্র আছে, সেখানে আরজেডির প্রার্থী করা হয়েছিল শ্বেতা সুমনকে। কিন্তু যখন নমিনেশন স্ক্রুটিনি করা হচ্ছে, দেখা যাচ্ছে এই শ্বেতা সুমন হচ্ছেন বিহারের বাসিন্দাই নন, তিনি ইউপির বাসিন্দা। ফলে সেই নিয়মে তার নমিনেশনও ক্যান্সেল হয়ে গেছে। মানে বিরোধীরা কতখানি অগোছালো থাকলে এরকম অবস্থা হয়। একটা সাধারণ নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচন হচ্ছে, যেখানে তারা ক্ষমতায় আসবে বলে দাবি করছে, আর সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, একবার বুঝুন। অর্থাৎ মোদী শাহের খেলার যে চাপটা, সেটা কিন্তু বিরোধীরা নিতেই পাচ্ছেন না। এইবার এইখানে যদি আপনারা ভাবেন যে খেলা শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। বিহারে বড় খেলা খেলে দিল বিজেপি। আরজেডি কংগ্রেস ছেড়ে যোগদান করলেন 2 হেভিওয়েট নেতা, উচ্ছ্বসিত গেরুয়া শিবির। এই যে আরজেডি বলছে না, কংগ্রেস বলছে না, ইন্ডিজোট বলছে না, বিহারের সরকার নাকি বদলে যাবে এবং সেই জায়গায় তারাই ক্ষমতায় আসতে চলেছে, এবং নরেন্দ্র মোদীরা বিহারে তো হারছেনই, তারা পাত্তারি গুটিয়ে দিল্লি থেকেও নাকি চলে যাবেন। অথচ দেখা যাচ্ছে এই সব দলগুলোর যারা প্রাক্তন হেভিওয়েট নেতা রয়েছেন, তারা বুঝে গেছেন বিহারের ভাগ্যটা কী হতে চলেছে, সেখানে আবারও কমল খিলতে চলেছে। এবং সেই জন্য আরজেডির প্রাক্তন বিধায়ক অনিল কুমার সাহানি, কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বাচ্চু প্রসাদ বিদু এবং একজন বিশিষ্ট নেত্রী আশা দেবী, তারা কিন্তু জয়েন করে যাচ্ছেন বিজেপিতে।
এবং এই জায়গা থেকে সকলেই বলছেন যে যে কোনো রাজ্যে ইলেকশনমুখী যে কোনো রাজ্যে কিন্তু বিজেপি এই স্ট্র্যাটেজিতেই হবে, বিরোধীদের ঘর শূন্য করবে। এখন তাদেরকে ক্যান্ডিডেট করা হবে না করা হবে সেটা পরের ব্যাপার, কিন্তু বিরোধীদের ঘর তারা কিন্তু ক্রমশ শূন্য করবে এবং বিরোধীরা যখন বুঝে যাবে, আঁচটা বুঝে যাবে যে এখানে আর বিজেপির বিরুদ্ধে লড়া সম্ভব নয়, এই ফলাফল সব জায়গাতেই দেখা যাবে, যার টেন্ডেন্সি কিন্তু বাংলাতেও হওয়ার জায়গা রয়েছে। অন্যদিকে বাংলার সঙ্গে একটু যোগ রয়েছে, এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বিহার ইলেকশন নিয়ে। জনসুরজ পার্টি, এই প্রশান্ত কিশোর যিনি ওই আইপ্যাক না কার সঙ্গে যুক্ত ছিলেন এবং 2021-এ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় টিকে গেলেন তার পিছনে অন্যতম কারিগর, মাস্টার মাইন্ড বলা হয়, তার কাছে নাকি নরেন্দ্র মোদী, অমিত শাহ একদম জব্দ হয়ে গেছে। তো এই প্রশান্ত কিশোর স্বপ্ন দেখেছিলেন তিনি বিহারের মুখ্যমন্ত্রী হবেন, বিহারের ক্ষমতা বদলে দেবেন, এবং সেখানে যে খেলাটা তিনি খেলছেন সেটা এই আমাদের রাজ্যের শাসক দলই বলুন, কংগ্রেসই বলুন, তাদের সেই চেনা খেলাটা, সেই সংখ্যালঘু ভোটকে নিয়ে ইকুয়েশন করা। আর সেটা খেলতে গিয়ে বুঝেছেন ল্যাজে গোবরে হবেন, তার দলের জামানত বাজেয়াপ্ত হবে, ইতিমধ্যেই মোটামুটি ল্যাজ ফ্যাজ গুটিয়ে ফেলেছিলেন। কিন্তু যে কজন তাদের ছুটকো ছাটকা ক্যান্ডিডেট এখানে ওখানে পড়ে আছে, তারাও কিন্তু এবার নমিনেশন ক্যান্সেল করতে শুরু করে দিয়েছে। একই দিনে 3টে ক্যান্ডিডেট, গোপালগঞ্জ থেকে শশী শেখর সিনহা, ব্রহ্মপুর থেকে সত্যপ্রকাশ তিওয়ারি এবং দানাপুর থেকে মুথুর শাহ, তারা নমিনেশন উইথড্র করে নিয়েছেন। এখন প্রশান্ত কিশোরের বক্তব্য হচ্ছে যে এখানে বিজেপি নোংরা খেলা খেলছে। কীরকম না, এরা নমিনেশন ফাইল করার পর এরা বিজেপির গেম চেঞ্জ করে দিতে পারে, সেখানে সব কিছু গণ্ডগোল করে দিতে পারে, এটা বুঝে বিজেপির সেখানে যে ক্যান্ডিডেট আছে এবং তাদের যারা কার্যকর্তা আছে তারা এদেরকে গিয়ে ভয়টায় দেখিয়েছে এবং সেই জন্যই এরা নমিনেশন ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছে। এবং এইটা যদি হয়, বিহারের গণতন্ত্র এভাবেই শেষ হচ্ছে। কিন্তু এ তো পরাজয়ের বা পরাজিতের আর্তনাদ, হাহাকার, তাছাড়া তো কিছু নয়। আর সত্যিই যদি বিজেপি ক্যান্ডিডেট এবং তাদের কার্যকর্তাদের এতটাই ক্ষমতা থাকে যে তারা বিরোধীদের নমিনেশন ক্যান্সেল করিয়ে দিতে পারে, তাহলে সেটা তো অন্য রাজ্যেও তারা ইমপ্লিমেন্ট করবে। এবং সেটাকে আটকামার মতো কোনো মেশিনারি যে বিরোধীরা এখনো তৈরি করতে পারেনি, আমি ধরে নিলাম প্রশান্ত কিশোরের কথাই সত্যি, সেটাও তো জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যারা বিজেপির চাপটাকেই আটকাতে পারছে না, তারা বিজেপিকে হারাবে কি করে? আর এই প্রশান্ত কিশোর যদি এই রাজ্যে কাউকে ক্ষমতায় টিকিয়ে রাখার মাস্টার মাইন্ড হয়, আর তিনি যখন নিজে রাজনীতিতে নামেন তখন এরকম ল্যাজে গোবরে হয়ে যেতে হয়, তাহলে এবার তিনি যাদেরকে জিতিয়েছিলেন তাদের ঠিক বাংলায় কী হালটা হবে, সেই ছবিটাও কিন্তু ক্রমশ ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রশান্ত কিশোরের কথা যখন বললাম, আরেকজন সর্বভারতীয় স্তরের নেতার কথা বলি, আসাউদ্দিন ওয়াইসি, আইমিম, যিনি নাকি বিজেপির বি টিম হয়ে কাজ করতেন। এতদিন হাতে পায়ে ধরে অনেক চেষ্টা করেছেন বিহারে ইন্ডি জোটে ঢুকে যাওয়া, কেননা একা টিকতে পারবেন না তিনি বুঝে গেছেন। কিন্তু সেখানে তেজস্বী যাদবরাও আবার বুঝে গেছে যে আসাউদ্দিন ওয়াইসি আসা মানে তাদের সংখ্যালঘু ভোটটা বেরিয়ে যাবে। যাদব ভোটটা কোনো রকমে হয়তো ধরে রাখতে পারবে, কিন্তু সংখ্যালঘু ভোট বেরিয়ে গেলে সমস্ত অঙ্ক ধরিয়ে যাবে। বিজেপি 200-র উপর আসন পেয়ে যেতে পারে, মানে এনডিএ জোট 200-র উপর আসন পেয়ে যেতে পারে। সেই জন্য তেজস্বী যাদবরা ঢুকতে দেয়নি। কিন্তু আসাউদ্দিন ওয়াইসি মরিয়া, যে করে হোক ইন্ডি জোটে ঢুকতে হবে। আর সেই জন্য তেলেঙ্গানার যে জুবিলি হিলসে বিধানসভা উপনির্বাচন হবে, সেখানে তো তারা এতদিন ক্যান্ডিডেট দেয়নি, এবার সরাসরি কংগ্রেসকে তারা সাপোর্ট করার কথা ঘোষণা করে দিয়েছে। এবার মজার ব্যাপার যেটা হচ্ছে, এই যে জুবিলি হিলস রয়েছে, এখানে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে মঙ্গতি গোপীনাথ, তিনি কেসিআর রাওয়ের তিনি খুব ঘনিষ্ঠ, তিনি এখান থেকে বিধায়ক হয়েছিলেন, দীর্ঘদিনের বিধায়ক, এবং তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে, কংগ্রেস প্রার্থীকে হারিয়ে তিনি এখানে বিধায়ক হয়েছিলেন, কিন্তু তার মৃত্যু হয়েছে। সেই জন্য সেখানে উপনির্বাচন হবে। এখন মজার কথা হচ্ছে, এই মঙ্গতি গোপীনাথ প্রায় 80,000-এর উপর ভোট পেয়েছিলেন এই জুবিলি হিলস থেকে, এবং বিজেপি তখন মেরে কেটে 26,000 মতো ভোট পেয়েছিল, মানে অনেক পিছিয়ে আছে বিজেপি। কিন্তু এবারে আর মোহাম্মদ আজহারউদ্দিন বা কোনো সংখ্যালঘু মুখকে সেখানে প্রার্থী করতে সাহস করেনি কংগ্রেস। তারা প্রার্থী করেছে নবীন যাদব বলে একজনকে, হিন্দু মুখ নিয়ে আসার চেষ্টা করেছে। এইবার এই নবীন যাদব অ্যাকচুয়ালি আইমিমেরই নেতা ছিলেন। 2014 সালে যখন এখানে নির্বাচন হয়েছিল তখন এই নবীন যাদব এখানে দাঁড়িয়েছিলেন এবং তিনি সেকেন্ড প্লেস পেয়েছিলেন। তাহলে যারা সেকেন্ড প্লেস পেয়েছে তারা তো ফার্স্ট আসার চেষ্টা করবে, কিন্তু তিনি বুঝেছেন আইমিমের কোনো ভবিষ্যৎ নেই, এবং সেটা সত্যিও গত নির্বাচনে মাত্র 8,000 ভোট পেয়েছিল আইমিম, আর তাই তিনি এবার কংগ্রেসে যোগ দিয়ে দিয়েছেন।
তাহলে নিজের দলের নেতা নিজের দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন, তাকে প্রার্থী করা হয়েছে, সেই প্রার্থীকেই সাপোর্ট করছে এবং সরাসরিভাবে বলছে আইএমএমের যারা ভোটার আছেন তারা একেই ভোট দাও। মানে বিরোধীরা সার্বিকভাবে বুঝে গেছে যে বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াইয়ে যেতেই হবে, তবে যদি ক্ষমতায় টিকে থাকা যায়, তবে যদি কিছু আসন পাওয়া যায়, না হলে সব জায়গায় ভোকাট্টা করে দেবে। আর যত এই ইন্ডি জোটের শরিক বা তাদের বাইরে আইএমএমের মতো পার্টিগুলো এক ছাতার তলায় আসবে, তত তত কিন্তু এই যে এদের যে দেউলিয়াপনাটা আছে সেটা মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে। আর সেটা যত স্পষ্ট হয়ে যাবে তত কিন্তু খেলা কঠিন হয়ে যাবে এবং সেই ছবিগুলোই কিন্তু ধীরে 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 স্পষ্ট হচ্ছে। আরও একটা মজার কাণ্ড ঘটেছে বিহারে। গৌরা বৌরাম বলে একটা বিধানসভা আছে। আজম বিড়ম্বনা, বিহারে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রচারে নামবেন তেজস্বী যাদব। কেন? এই যে গৌরা বৌরাম, এখানে প্রথমে আরজেডি প্রার্থী ঘোষণা করে দেয়, কেননা বহুদিন ধরে আসন সমঝোতার কথা বললেও এরা আসতে পারে না। সব তো ধান্দাবাজির ব্যাপার না, এখানে তো নীতি আদর্শের কোনো ব্যাপার হচ্ছে না। ধান্দাবাজি করে ভোটগুলোকে এক জায়গায় নিয়ে এসে, বিজেপি বিরোধী ভোটটাকে এক জায়গায় নিয়ে এসে জিতবো, ক্ষমতায় থাকবো, এই হচ্ছে মেন জায়গা। ফলে ওই আসন সমঝোতা নিয়ে এখনও যখন নমিনেশন ফাইল হয়ে গেছে, উইথড্রর টাইম হয়ে গেছে, তখনও এরা আসতে পারেনি ফাইনালি ফয়সালায়। তো এখানে আরজেডি প্রথমে আফজল আলী খান বলে একজনকে ক্যান্ডিডেট ঘোষণা করে দেওয়া হয় এবং নমিনেশন করার জন্য পার্টির তরফ থেকে যা যা ডকুমেন্টস দেওয়া সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে যখন আসন সমঝোতাটা হয় তখন এই আসনটি সেই ভিআইপি, ওই যেটা সুগাউলি কেন্দ্রের কেস বলছিলাম সেরকমই ভিআইপির হাতে এই আসনটা চলে যায় এবং যেই ভিআইপি ক্যান্ডিডেট এখানে হয়ে গেছে ততদিনে কিন্তু এই আফজল আলী খান আরজেডির যে প্রার্থী ছিল সে নমিনেশন ফাইল করে দিয়েছে এবং করে দিয়ে সে গা ঢাকা দিয়ে দিয়েছে। তাকে আর আরজেডি চেষ্টা করেও কিন্তু কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছে না। কবে সে সামনে এসছে? যবে নমিনেশন উইথড্র হওয়ার ডেটটা পেরিয়ে গেছে, আর পার্টি জোর করে উইথড্র করাতে পারবে না, তবে সামনে এসেছে। আর সেই জন্য তেজস্বী যাদব পড়ে গেছে মহাবিড়ম্বনায়। নিজের দলের ক্যান্ডিডেট, তার এগেনস্টে গিয়ে তাকে এবার প্রচার করতে হবে এই গৌরা বৌরাম জায়গায়। মানে ওভারঅল কি একটা কঠিন জায়গায় চলে এসছে, বিরোধীরা যে কতখানি সঙ্গীন জায়গায় রয়েছে বিহারের এই ছবিগুলোই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। আরও মজার ব্যাপার আপনাদের বিহার নিয়ে দেখাচ্ছি। নীতিশ কুমার কংগ্রেসে আসুন, এনডিএর উপর আমি একাই ভারী, বিস্ফোরক দাবি ও রাজনৈতিক প্রস্তাব দিলেন পাপ্পু যাদব। মানে বিহারে বিজেপিকে হারাতে আর কোনো এজেন্ডাই নেই। বারবার একটা ছবিকেই সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে নীতিশ কুমারের সাপোর্ট ছাড়া কিছুতেই বিহারে সরকার করতে পারবে না বিজেপি। এবং এই নীতিশ কুমারের নাম পল্টুরাম, বারবার তিনি পার্টি বদলান, একটা জোট বদলান। সেই জন্য এই নীতিশ কুমার ভোটের পর আর তিনি বিজেপির সঙ্গে থাকবেন না, এনডিএ জোটে থাকবেন না, কেননা তাকে আর মুখ্যমন্ত্রী করতে চায় না। সেই জন্য কংগ্রেসে তিনি চলে আসুন। অর্থাৎ দেখুন এদের দেউলিয়া পলানটা কীরকম। পাপ্পু যাদব বলছে আমি একাই ভারী পড়ছি এনডিএ জোটের উপর, তাহলে তার কাউকে দরকারই নেই। কিন্তু তা সত্ত্বেও নীতিশ কুমার চলে আসুন কংগ্রেসে, নিজের দল মুছে টুছে দিয়ে চলে আসুন। মানে এদের যে সার্বিক অবস্থান, বিরোধীদের যে সার্বিক অবস্থান, সেটা কতখানি ছত্রখান জায়গায় রয়েছে সেটা কিন্তু বিহার ইলেকশন যত এগোচ্ছে ফাইনাল পোলিং ডেটের দিকে তত কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বিহারে যদি বিরোধীদের এতখানি ছত্রখান অবস্থা করে দিতে পারে, এবং একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, বিহার কিন্তু বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুজনের সাপোর্ট ছাড়া কেন্দ্রে বিজেপি সরকার টিকে থাকবে না এমন একটা ধারণা রয়েছে, এবং এই দুজন যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে সেই কথাও মমতা ব্যানার্জিরা বারবার তুলে দিচ্ছেন। তাহলে সেই রাজ্যে যদি বিজেপি বিরোধীদের এরকম দেউলিয়া করে দিতে পারে, তাহলে যে রাজ্যে বিজেপি 1:1 লড়ছে সেই রাজ্যে বিজেপি কতখানি ফুটপ্রিন্ট রাখবে, বেঙ্গল ইলেকশন এলে বিজেপিটি কোন জায়গায় চলে যাবে, সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার আসছি বাংলায়। অর্থাৎ আপনাদের বলছিলাম যে বিহার ইলেকশন মিটলে বাংলায় ফুল ফ্লেজেড হবে, কিন্তু তার আগে ওয়ার্ম আপ গেম চলবে, সেই ছবিটা কিন্তু বাংলায় স্পষ্ট হয়ে যাচ্ছে। দুটো ঘটনা বলবো, একটা সিবিআইয়ের, একটা ইডির। যদিও সিবিআই ইডি নিয়ে আপনাদের অনেকেরই ভরসা নেই, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু তারা যে তাদের কাজটা করে যাচ্ছে এবং এর এফেক্টটা বিহার ইলেকশন মিটলে খুব ভালোভাবে বোঝা যাবে বলে যে জল্পনা আছে, সেই দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। টাকা দিলেই কি মিলতো চাকরি, নাকি অন্য খেলা হতো মানিক বিবাসের বিরুদ্ধে বিস্ফোরক সিবিআই? সিবিআই একটা রিপোর্ট জমা দিয়েছে, যেখানে মোদ্দা কথা হচ্ছে যে এই মানিক ভট্টাচার্যের মেন সাগরেদ ছিল বিভাস, এবং এই বিভাস অধিকারী যেটা করতো, এই ইন্টারভিউর ব্যবস্থা করতো, এবং সেগুলো মক ইন্টারভিউ, ফেক ইন্টারভিউ, সেই ইন্টারভিউ নিয়ে টাকা পয়সা নিয়ে ঝেড়ে দিত, তাদের চাকরিও দিত না, অর্থাৎ টাকাও গেল, চাকরিও হলো না, সেই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দিয়েছে।
অর্থাৎ এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি রয়েছে সেইটা নিয়ে জাল কিভাবে বিস্তৃত হয়েছে, সেখানে কিভাবে সমস্ত খেলাটা হয়েছে তার ডিটেলগুলো কিন্তু এক একটা করে রিপোর্ট সিবিআই জমা দিচ্ছে এবং অবভিয়াসলি মূল মাথার যে লক্ষ্য আমাদের রয়েছে সেই দিকে যে সিবিআই ধীরে ধীরে এগোচ্ছে সেই ছবিগুলো স্পষ্ট হচ্ছে। সিবিআই যখন এগোচ্ছে, ইডি কি চুপচাপ বসে থাকবে? না, তারাও বসে থাকছে না। আপনারা জানেন যে এই চাকরি দুর্নীতিতেই চন্দ্রনাথ সিনহা, মমতার আরেক মন্ত্রী, জেলে যাবে কি যাবে না সেই নিয়ে টালবাহানা চলছে। যদিও এখনও রক্ষা কবচে রয়েছেন, তো তাকে ডেকে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডি পরিষ্কার জানিয়ে দিয়েছে স্যাটিসফাইড নয় এবং সেই জন্য চন্দ্রনাথ সিনহাকে থার্ড টাইম ডেকে পাঠানো হয়েছে। এখন আদালতের রক্ষা কবচ রয়েছে, হয়তো ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে না, কিন্তু এই যে জিজ্ঞাসাবাদ হচ্ছে তাতে সঠিক কথা এরা বলছে না এবং এদের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। এই যে চাপটা শুরু হয়েছে সেই চাপটা কিন্তু যত দিন যাবে তত বাড়বে এবং শুধু একা চন্দ্রনাথ নয়, শোনা যাচ্ছে এই তালিকায় আরও অনেক হেভিওয়েটের নাম আছে এবং সেগুলো এক এক করে ট্রাম্প কার্ডের পর বিহার ইলেকশন মিটলেই নাকি পড়তে শুরু করবে। এখন এটাকে পলিটিক্যাল গেম বলুন, এটা রাজনৈতিক প্রতিহিংসা বলুন, যেভাবে খুশি আপনি দেখতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে যদি নেতা মন্ত্রীদের নিয়ে এরকম টানাটানি শুরু হয়, জিজ্ঞাসাবাদ চলে, জেল টেল হয়, বিচার প্রক্রিয়া চলে, একদিকে তো জনমানসে তার প্রভাব পড়বে, দুই নেতা মন্ত্রীরা তো বিজি হয়ে যাবে নিজেদের বাঁচাতে, তাহলে ইলেকশনটা করবে কি করে? অর্থাৎ গেম প্ল্যান কীভাবে চলবে, কিভাবে বাংলায় খেলাটা হবে তার ইঙ্গিত কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং সেটা যত স্পষ্ট হচ্ছে এইটুকুনি বলে দেওয়া যেতেই পারে এবারে বাংলায় খেলাটা কিন্তু জমজমাট হবে। ওই একতরফা খেলা হবে বলার যে ব্যাপারটা আছে না, সেটা অন্তত মোদি শাহ করতে দেবেন না এবং সেটা বিহার ইলেকশন মিটলেজই হবে, সেই ইঙ্গিতগুলো কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন মোদি শাহর এই গেম নিয়ে? বেঙ্গল তো একটা বড়সড় আসতে চলেছেই, কিন্তু তার আগে দিওয়ালি ধামাকা হিসেবে বিহারে বিরোধীরা কার্যত মহারাষ্ট্র বা হরিয়ানা স্টাইলে বা দিল্লি স্টাইলে শূন্যের দিকে ক্রমশ বিলীয়মান হয়ে যাবে। সেই ছবিগুলো কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। আপনাদের কি মত মোদি শাহের এই গেম নিয়ে এবং বিহারে যেভাবে চলছে সেটাতে সত্যিই কি বাংলার জন্য ইঙ্গিতবাহী হতে চলেছে? সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।